স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবর বিস্তারিত। চট্টগ্রাম থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম আদালত এলাকায় হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফিরছিলেন তারা। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাজির মোড়ে তাদের বহরে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় একটি ট্রাক। তবে কেউ হতাহত হননি। ওই প্রাইভেট কারে ছিলেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তারা অন্য গাড়িতে ছিলেন। এই ঘটনায় ট্রাকটি জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ওই ট্রাকের মালিক যুবলীগের পলাতক নেতা বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ। পরিবারের সাথে সাক্ষাৎ করার পর সার্জিস ভাই এবং হাসনাত ভাই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সাথে আমাদের চট্টগ্রামের সহযোদ্ধারা ছিল। প্রতিমধ্যে একটি ট্রাক আমাদের সেই গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে হাসনাত ভাই এবং সার্জিস ভাই অন্য একটা গাড়িতে করে চট্টগ্রামের উদ্দেশ্যে আসতেছিল। সেই ট্রাক চালক এবং হেল্পারকে পুলিশ হেফাজতে রেখেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে একটা তথ্য আমরা জানতে পেরেছি, সেই গাড়ির মালিক হচ্ছেন যুবলীগ নেতার এবং তিনি পলাতক রয়েছেন। চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে হত্যা চেষ্টার প্রতিবাদে রাতে ঢাকায় বিক্ষোভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান সংগঠনের আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তারা অভিযোগ করেন দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র চলছে। জানান দেশবিরোধী যে কোনো চক্রান্ত ছাত্র জনতা আবারও রুখে দেবে। গত 15 বছরে সংখ্যালঘু নির্যাতনের বিচার, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়। নেক্সট ফার্দার যদি কোনো গণ অভ্যুত্থানের এই শক্তির উপরে আঘাত আসে, আমরা ছাত্র নাগরিকরা বাংলাদেশে আবার 5 আগস্টের মতন দুর্বার আন্দোলন করেছি। অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার শঙ্কা, সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। বুধবার সন্ধ্যায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বিবৃতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আরও বলেন, জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবে করণীয় নির্ধারণই হোক সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারকে মনে রাখা দরকার, বর্তমান বাজার পরিস্থিতির কারণে দেশের কোটি কোটি পরিবারকে প্রতিদিন স্বাদ এবং সাধ্যের সঙ্গে আপোস করতে হচ্ছে। তিনি বলে, আওয়ামী লীগ সরকার গত 15 বছরে দেশের বিভিন্ন খাতে অনিয়মের পাহাড় তৈরি করায় বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছেন। চলমান সংকট নিরসনের সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, এখন ঐক্যের কোনো বিকল্প নেই। দেশে যাতে বিভাজনের সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বানও দলটির। আর সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগ জানানো হয় প্রধান উপদেষ্টাকে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিভাজনের পথ এড়িয়ে সরকারকে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিগত সময়ে সকল নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ আনেন ফখরুল। পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদও ভেঙে দেওয়ার দাবি তার। ঘুরে ফিরে আলোচনায় আনেন নির্বাচনের বিষয়টি। যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে, পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে, উপজেলা ভাঙা হয়েছে, সুতরাং এটাকে ভেঙে দিয়ে
পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে নিয়ে আসবে। এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে কি নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্যর মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চট্টগ্রামের সংঘাতের পর এখন পর্যন্ত ফুটেজ দেখে ৩৩ জনকে আটক এবং ২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। ভিডিও ফুটেজ দিয়ে শনাক্ত করা হয়েছে এবং তারা সাসপেক্ট হচ্ছেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের যে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা তা বাস্তবায়নে ৪ বা ৫ বছর দায়িত্বে থাকা প্রয়োজন হবে, এমনটি মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি হচ্ছে যৌক্তিক সময়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার ছেড়ে দেওয়া, সম্ভবত এটি ১৮ মাস বা ২ বছর হতে পারে। এ অবস্থায় সংস্কারের বেশিরভাগ পরিকল্পনা বাস্তবায়ন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বুধবার রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নেহরিন খান স্মৃতি বক্তৃতা ও সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন তিনি। সংস্কারের ক্ষেত্রে বৈষম্য দূর করার উপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। ঘণ্টাব্যাপী বক্তৃতায় তিনি দেশে একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য বাজার, রাজনীতি এবং শাসন কাঠামোর গভীর সংস্কারের উপর জোর দেন। বলেন, যেসব সংস্কার শুরু হয়েছে তা যে দলই নির্বাচিত হোক না কেন তাদের মাধ্যমে টিকিয়ে রাখতে হবে, বিশেষ করে বৈষম্য দূর করার ক্ষেত্রে। ব্যাংক ঋণের মান নির্ধারণের আন্তর্জাতিক চর্চা শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে। বুধবার খেলাপি ঋণ নিয়ে বিষয়ে সবশেষ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে। রাজনীতি ঘনিষ্ঠ ব্যবসায়ী ও বড় ঋণ খেলাপিদের চাপে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ সংক্রান্ত নীতিমালা শিথিল করেছিল। বর্তমানে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার ১ বছর সময় পর্যন্ত গ্রাহক খেলাপি মুক্ত থাকার সুযোগ পান। ফলে গ্রাহক নতুন করে ঋণ নিতে পারেন। ব্যাংকাররা আশঙ্কা করছেন, নতুন নিয়ম কার্যকর করার পর খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে যেতে পারে। আজ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের কথা থাকলেও যাত্রী সংকটে পিছিয়ে গেল সময়। তবে ১ ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করার নতুন সিদ্ধান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন প্রশাসন ও জাহাজ মালিক কর্তৃপক্ষ। চলাচলের অনুমতি পাওয়া জাহাজ কেয়ারি সিন্দবাদের ব্যবস্থাপক নূর মোহাম্মদ জানিয়েছেন, আজ থেকেই কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়ায় IWTA জেটি ঘাট দিয়ে জাহাজ ছাড়ার অনুমতি ছিল। তাদের জাহাজের ধারণ ক্ষমতা ৩৫০ জন, অথচ টিকিট বুকিং ১০০ জনেও গড়ায়নি। এ কারণে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছাড়া সম্ভব হচ্ছে না। নভেম্বর মাসে রাত্রিযাপনে নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটকদের অনীহা বলেও মন্তব্য করেন তিনি। তবে ডিসেম্বর মাসে সেন্ট মার্টিনে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা নেই, তাই পর্যটকের সংকট থাকবে না। এ কারণে ৩ দিন পিছিয়ে জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপস থেকে সংগ্রহকৃত ট্রাভেল পাসধারী পর্যটকরা অনুমোদিত জাহাজে ভ্রমণ করতে পারবেন। সিটি কর্পোরেশন ও পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় বিপাকে সেবা প্রত্যাশীরা। জন্ম, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ সহ প্রয়োজনীয় সেবা পেতে সময় ও দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসক থাকলেও দুর্ভোগ কমছে না। সংশ্লিষ্টদের দাবি, দুর্ভোগ কমাতে তারা নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশে ১২টি সিটি কর্পোরেশন ও ৩২৩টি পৌরসভা। এসব সিটি কর্পোরেশন সহ পৌরসভাগুলোতে প্রতিদিন হাজারো মানুষ আসে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ভিসা আবেদন সহ ১৯টি নাগরিক সেবা পেতে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দেশের এসব সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনপ্রতিনিধিরা অনুপস্থিত। তাদের অনুপস্থিতিতে নাগরিক সেবা দিতে হিমশিম খাচ্ছে প্রশাসক ও সরকারি কর্মকর্তারা। এমন বাস্তবতায় গুরুত্বপূর্ণ নাগরিক সেবা পেতে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছে সেবা প্রত্যাশীরা।
রুহুল, তিনি বোনের জন্ম নিবন্ধনের সংশোধনের জন্য রায়ের বাজার থেকে উত্তর সিটি কর্পোরেশনের জোনাল অফিসে ঘুরছেন প্রায় 1 সপ্তাহ ধরে। ডিসি অফিস থেকে ওনারা এক কপি রাখছে, আরেক কপি আমার কাছে দিয়ে দিছে, ডেট দিছে 4 দিন পর আপনাদের যে অফিস কমিউনিটি সেন্টার ওখান থেকে গেলে ওটা আপনি মূল কপিটা কালেক্ট করতে পারবেন। ওখানে আসলে বলতেছে যে ভাই এটা তো এখানে আসছে মাত্র 4-5 দিন পরে, আরও 1 সপ্তাহ টাইম লাগবে আমাদের হাতে আসতে। রাজধানীর কাউন্সিলর অফিস ও জোনাল অফিসের কর্মচারীরা বলছেন তারা সাধ্যমতো চেষ্টা করছেন সেবা দিতে, তবে জনপ্রতিনিধি না থাকায় উঠে আসে তাদের সীমাবদ্ধতার কথাও। এক ব্যক্তি 9টা ওয়ার্ড করা সম্ভব না, আপনারা ভাগ করে দেন, 3টে ওয়ার্ড করে দেন, আরও 2জন অফিসার দেন। এই 9টা ওয়ার্ডের দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে। তাই 9টা ওয়ার্ড থেকে রোজ যদি এক একটা ওয়ার্ড থেকে 20টা সার্টিফিকেটও যায় তাহলে 180টা সার্টিফিকেট হয়। হ্যাঁ, এগুলা চেক করার ব্যাপার আছে, মনে করেন অনুমোদনের ব্যাপার আছে। কাউন্সিলর মহোদয় না থাকার কারণে একটু দেরি হচ্ছে। এসব বিষয়ে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নাগরিক সেবা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে সেবা প্রত্যাশীদের আবেদন যাচাই বাছাই করতে গিয়ে কিছুটা সময় লাগছে। যখন কাউন্সিলররা ছিলেন তখন একটা লোকাল অ্যাটাচমেন্টের কারণে সবাইকে চিনতেন জানতেন, বাট এইখানে একটু সমস্যা আছে। সে কারণে এই সার্টিফিকেটগুলা বা ঠিকানা সঠিক কিনা এটা যাচাই করতে কিছুটা সময় নিচ্ছে। এই সময়টা সেবা প্রার্থীরা দিতে চায় না। স্বল্প সময়ে সেবা নিশ্চিত করতে পুরো সিটি কর্পোরেশন এলাকায় কাউন্সিলর অফিসের কাজগুলোকে 10টি জোনাল অফিসকে ভাগ করে দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের এই জন্ম নিবন্ধনের সিস্টেমটাকে ইন্টারফেসিং করার জন্য আমরা জন্ম নিবন্ধন যে দপ্তর আছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, তাকে আমরা অনুরোধ করব যাতে এটা সহজ হয়ে যায়। ভেরিফিকেশনটা সহজ হলে কার্য নিষ্পত্তির টাইম কিন্তু কমে আসবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। 30 বছর পেরিয়ে গেলেও বরিশালের সরকারি দপ্তরগুলোতে কাটেনি পরনির্ভরতা। শ্রম ও পরিবেশ আদালত, আঞ্চলিক পোস্ট অফিস, বিসিক, আয়কর ও ভূমিসহ সরকারি বিভিন্ন কাজে এখনও খুলনায় ছুটোছুটি করতে হয় বরিশালবাসীকে। এতে করে 6 জেলাবাসী থেকে শুরু করে অর্ধশতাধিক সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন দুর্ভোগে। বরিশালে প্রধান ডাকঘর, বিসিক শিল্পনগরী, জাদুঘর, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, যুব উন্নয়ন, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ভূমি থেকে শুরু করে সরকারি দপ্তরগুলোর বিভাগীয় কার্যালয় আজও স্থাপন হয়নি। প্রতিটি দপ্তরের বিভাগীয় কার্যক্রম পরিচালনায় ছুটতে হয় খুলনায়। এতে বিভাগীয় অনেক সুযোগ সুবিধা বঞ্চিত জেলাবাসী। হাতে গোনা কয়েকটি সরকারি দপ্তরের বিভাগীয় কার্যালয় বরিশালে হলেও রয়েছে জনবল সংকট। এমনকি ভাড়া বাসায় কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। পুরোট বরাদ্দ, হস্তান্তর, ট্রান্সফার, ড্রেনেজ ব্যবস্থা, মানে যে কোনো কাজের জন্যই আমাদের খুলনার উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় সাপেক্ষ এবং অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। প্রতিটি দপ্তরের কাজের গতিশীলতা, মনিটরিং এবং সেবা নিশ্চিত করতে বিভাগীয় কার্যালয়ের বিকল্প নেই। তাই নগরীতে সরকারি দপ্তরের বিভাগীয় কার্যালয় করার দাবি বিভাগ উন্নয়ন পরিষদের। যে আমাদের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা কিছুটা হলেও বিঘ্নিত হয়। এছাড়া আমাদের কার্যক্রমের যে মনিটরিংয়ের একটা ব্যাপার আছে, সেগুলো সার্কেল অফিস না থাকার কারণে আমাদের এটাতে একটু সমস্যা হয়। যেহেতু আমরা উদ্যোক্তাদের সেবা দেওয়াই আমাদের কাজ, সো সেই জায়গা থেকে আমিও ফিল করি যে এটা যদি হয় সেক্ষেত্রে উদ্যোক্তারা উপকৃত হবে। বিভাগ যখন হয়েছে, বিভাগীয় অফিসগুলো তো এখানে ঠিকভাবে থাকবে, তা না হলে তো জনগণের সেই সুবিধাটা ওরা কোথায় আমরা পাবো। আমরা আশা করছি যে তারা যেন এই ব্যাপারে খুব গভীর মনোযোগ দেয়। বিভাগীয় কমিশনার হয়ে যারাই দায়িত্ব পালন করেছেন তারাই শুনিয়েছেন আশ্বাসের বাণী। এরকমভাবে অনেক ডিভিশনাল হেডকোয়ার্টারই এখানে এখনও হয়নি, অনেক ডিপার্টমেন্টের। সেগুলো আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সাথে, আমরা মিনিস্ট্রির সাথে আমরা যোগাযোগ করছি যাতে বিভাগীয় অফিস এখানে করা হয়। 1993 সালে দক্ষিণাঞ্চলের 6টি জেলা নিয়ে গঠিত হয় বরিশাল বিভাগ। এর আগে 1829 থেকে 1960 সাল পর্যন্ত ঢাকা বিভাগে এবং 1980 থেকে 1992 সাল পর্যন্ত ছিল খুলনা বিভাগের অন্তর্গত। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলেও এর কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারে। বিক্রি হচ্ছে আগের বাড়তি দরেই। বাজারে স্বস্তি ফেরাতে প্রায় 2 বছর বন্ধ থাকার পর
চাল আমদানি শুরু হয়। 23শে নভেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে 7,685 মেট্রিক টন। প্রকারভেদে প্রতি টনের দাম পড়ছে 410 থেকে 470 মার্কিন ডলার। আমদানিতে প্রত্যাহার করা হয়েছে বিদ্যমান শুল্ক। এরপরও দাম কমছে না। আমদানিকারকরা বলছেন বেশি দামে চাল কিনতে হচ্ছে বলে দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে আমদানি পরিমাণ বাড়লে দাম কমে আসবে। চালের আমদানি যথেষ্ট, কিন্তু সেই তুলনামূলকভাবে দাম কমছে না, হিমশিম খেতে হচ্ছে। সরকার শুল্ক কমানোর ফলেও আমরা কম দামে পাচ্ছি না। এখানে চালের যে বাজার সেই অনুযায়ী আমাদের দেশি চালের দাম এখনো কম আছে। তো চালের দাম এখানে ইম্পোর্ট করার পরে আমরা ভাবছি যে দাম হয়তো কমবে, এখনও আশানুরূপ দাম কমে নেই। গত 3 দিন আগে যেখানে 5-10 গাড়ি ঢুকতো সেখানে গতকালকে ঢুকছে আপনার 27 গাড়ি, এবং মোটামুটি হেলিপোর্টের চাল ভালো বেচা কিনা হচ্ছে। আপনার স্বর্ণা 5 চলছে 52 টাকা, আর আপনার সম্পা কাটারি চলছে 57-58 টাকা, এবং চালটা আরও যদি পর্যাপ্ত পরিমাণ ঢোকে তাহলে চালের দামটা আরও কমে আসবে। বাজারে মিলছে ভালো দাম, আর তাই কুষ্টিয়ায় অনেক কৃষক চাষ করছেন আলু ও পেঁয়াজের। তবে আবাদ বৃদ্ধির কারণে দেখা দিয়েছে বীজ সংকট। এ সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে সরবরাহ প্রতিষ্ঠানগুলো, এমন অভিযোগ কৃষকের। এছাড়া উৎপাদন খরচ বৃদ্ধিতে দুশ্চিন্তায় তারা। চলতি বছর আলু ও পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া, তাই অন্যান্য বারের তুলনায় কুষ্টিয়ায় আলু ও পেঁয়াজ চাষে বেশি করে ঝুঁকছেন কৃষকরা। তবে হঠাৎ করেই বাজারে দেখা দিয়েছে বীজ সংকট। পেঁয়াজ বীজের দাম 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 5,000 টাকা। এদিকে দাম বৃদ্ধির পাশাপাশি চাহিদা অনুযায়ী মিলছে না আলুর বীজও। কারণ গতবার কিনেছিলাম 3200 টাকা দিয়ে, এবারে ভাই থেকে আমি নিয়ে গেছিলাম 3,500-4,000 টাকা। চাহিদার সুযোগ নিয়ে কয়েকগুণ দাম বৃদ্ধি করেছে সরবরাহ প্রতিষ্ঠানগুলো, এমন অভিযোগ কৃষকের। পেঁয়াজের বীজ আমার শুল্কপাতে ধরেন যে পাইনি বলে আপনার কুষ্টিয়া আছি, বা ওখানে দাম বেশি। সকাল বিকাল আপনার হচ্ছে দাম বৃদ্ধি করছে, এটা হচ্ছে আপনার সিন্ডিকেটের মাধ্যমে। বাংলাদেশে একটা সিন্ডিকেট আছে পেঁয়াজ বীজে, আমরা যারা ফিল্ড লেভেলে বীজ ব্যবসা বেশি তাদের উপরে চাহিদা পড়ে যায়। তবে সরকারি প্রতিষ্ঠান বলছে আলু বীজের সংকট নেই। কুষ্টিয়ায় কোনো সংকট নেই, আমাদের বীজ সব বিক্রি হয়ে গেছে, এখন হয়তো অন্য জায়গার বীজ হয়তো দাম বাড়তি। পেঁয়াজের বীজে কৃষককে প্রণোদনা দেয়া সহ আরও কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর। পেঁয়াজের চাষের জন্য বীজ এবং সার দিচ্ছি, এটা হচ্ছে বিনামূল্যে। কৃষকের চাহিদার কাছে এটা খুবই নগণ্য। তারপরে সরকারি সাপোর্ট যেটা আমরা হচ্ছে মানে যে নিয়ম প্রসেস আছে সেই অনুযায়ী করে আমরা কৃষকের মাঝে এটা বিতরণ করেছি। বীজের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি অবৈধ সিন্ডিকেট রুখতে মনিটরিং বাড়ানোর দাবি কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। অতিবৃষ্টি ও বেশিরভাগ জমির ধান চিটা হয়ে যাওয়া সহ নানা কারণে আমনের ফলনে বিপর্যয়ের শঙ্কা করছেন নড়াইলের কৃষক। তারা বলছেন সরকার ধানের যে দাম নির্ধারণ করে দিয়েছে তাতে খরচও উঠবে না। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে উল্টো কথা। তাদের দাবি বন্যা ও বৃষ্টি কৃষকের জন্য আশীর্বাদ হয়েছে, তাই আমনের ফলনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। নড়াইলে আমন ধানের ফলন নিয়ে বিপরীতধর্মী তথ্য জানিয়েছে কৃষক ও কৃষি বিভাগ। প্রতিকূল আবহাওয়ার কারণে যেখানে আমনের ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক, সেখানে স্থানীয় কৃষি বিভাগ বলছে ফলন ভালো হয়েছে। কৃষকরা বলছেন চারা, কীটনাশক ও সারের দাম বৃদ্ধির কারণে এবার উৎপাদন খরচও বেড়েছে। ধানের দাম কম নির্ধারণ করায় খরচই উঠবে না। সার, বীজ, তেল, চাষের যে দাম সেই তুলনায় ধান 2000 টাকা মন হলেও কৃষকের লস হবে। সার, মাটি, ওষুধ, জোন, বাদা সবকিছু কিন্তু খরচ হয়েছে, কিন্তু ধানের ফলন কম। অসময়ের বন্যায় ফলন কম হওয়ার পাশাপাশি বেশিরভাগ ধানই চিটা হয়ে গেছে। ধানের আবাদ এবার আসলে মূলত ভালো হয়নি বন্যার জন্য। ডাঙার পর্দে কিছু ধান হয়েছে, কিন্তু সে ফলন পাওয়া যাবে না, চিটে চাটা হয়ে গেছে। যে ফলন হয়েছে তাতে ধান 2 বার বিক্রি করলে এবার বছরে লাভ হবে না। তবে কৃষকের উল্টো কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অফিসার আমরা জেলা পর্যায় থেকে কৃষকদের পাশে সবসময়, এবং এই যে সরকারের যে প্রণোদনা পুনর্বাসন যে কর্মসূচি, সেখান থেকে বীজ, সার, কৃষি উপকরণগুলো এগুলো আমরা কৃষকদেরকে বিতরণ করছি। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় 42,900 হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে তার চেয়েও বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। মাচায় লাউ আর ভূমিতে শাকসবজি চাষ করে দ্বিগুণ লাভের দেখা পেয়েছেন
নাটোরের নলডাঙ্গার কৃষকরা। মিশ্র পদ্ধতির এই চাষে মাত্র ৩ মাসেই উৎপাদন করা যাচ্ছে দ্বিগুণ ফসল। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মাচায় ঝুলছে সারি সারি লাউ, আর নিচে একই সাথে চাষ হচ্ছে লাল শাক, ধুন্দুল, শসাসহ হরেক রকমের সবজি। ৫৪০ হেক্টর জমিতে এমন মিশ্র পদ্ধতিতে শাকসবজির চাষাবাদ করছেন নাটোরের নলডাঙ্গার অন্তত ১২০০ থেকে ১৩০০ চাষি। এখানে আমি মিশ্র পদ্ধতিতে আবাদটা করছি, এই কারণে হচ্ছে এখানে লাউয়ের মাচা যখন দেয় তখন তো নিচে ফাঁকা, সেক্ষেত্রে আমরা এখানে মিশ্র হিসেবে দিয়েছিলাম হলো মূলা আর হচ্ছে পুঁইশাক। মূলাটা আমাদের শেষ হয়ে গেছে, এখন পুঁইশাক আছে কিছু এখনও। আমরা মূলাতেও মোটামুটি ৫,০০০ টাকার মতো বিক্রি করছি এটা। এবং এখানে লাউ কিনতে আসছি, এই লাউটা খুব সুন্দর, বাজারে অনেক ভালোভাবে বিক্রি হয়। এই লাউ বিষমুক্ত বলে বিক্রি করা যায়। বিষমুক্ত এসব সবজির ব্যাপক চাহিদা থাকায় জমি থেকে বিক্রি হয়ে যাচ্ছে খুচরা ও পাইকারি ক্রেতাদের কাছে। সতেজ টাটকা লাউ গাছ থেকে নিজ হাতে কেটে নিতে পেরে খুশি ক্রেতাও। এখানে কীটনাশক মুক্ত এবং খুব স্বাস্থ্যসম্মতভাবে এই সবজি বাগান থেকে সবজি চাষ করা হয়। শাক সবজি আবাদ করে বিষমুক্ত ভালো চাষ করে, আমরা নিয়ে লাভবান হই। কম খরচে অধিক ফসল চাষাবাদে তরুণ কৃষকদের উৎসাহ দেওয়ার পাশাপাশি সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। মিশ্র করলে একটা ফসল হয়তো বীজ বপন করলাম, কোনটা চারা রোপণ করলাম, কোনটা আবার বাড়তে হচ্ছে, বিভিন্ন সময় একটার পর একটা ফসলগুলো আসবে। তাহলে বাজারে হচ্ছে সবজির সরবরাহ সঠিক থাকবে, তাদের যে লক্ষ্য আছে দাম পাওয়া সেটা পেতেই থাকবে। মিশ্র এই চাষে দ্বিগুণ লাভের হাসি ফুটেছে চাষিদের মুখে। ডিবিসি নিউজ ডেস্ক। মাদকের কারবার রুখে দিতে রাত জেগে পাহারা দিচ্ছেন পঞ্চগড় পৌর এলাকার ৩ মহল্লার শতাধিক বাসিন্দা। তাদের এমন উদ্যোগে গেল ৩ মাস থেকে অনেকটাই বদলে গেছে পাড়াগুলোর চিত্র। মাদকের বিরুদ্ধে এমন সামাজিক আন্দোলনকে স্বাগত জানাচ্ছে প্রশাসন। উত্তর সীমান্তের জেলা পঞ্চগড়ের পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের রামের ডাঙ্গা মসজিদ পাড়া পুরাতন ক্যাম্প এলাকায় মাদক কেনাবেচা সহ সেবন ও বহিরাগতদের আড্ডা বহুদিনের। দিন দুপুরেও হাত বাড়ালেই মিলত মাদক, তাই এলাকার দুর্নাম ঘোচাতে একজোট হন এলাকাবাসী। গেল ৩ মাস লাঠি ও টর্চ লাইট হাতে চিহ্নিত এলাকায় বসানো হয় পাহারা। পুরুষের পাশাপাশি পাহারা দিচ্ছেন নারীরাও। পাশাপাশি চিহ্নিত মাদক কারবারিদের দেওয়া হচ্ছে আলটিমেটাম। মাদকের বিরুদ্ধে আমরা যুব সমাজ রামের ডাঙ্গা পঞ্চগড় আমরা ছোট ছোট টিমে বিভক্ত হয়ে ২৪ ঘন্টা চতুর্পাশে আমাদের এলাকায় আমরা পাহারাদারি করি, নিগরানি করি। সব ধরনের মাদক কেনা বেচা হতো, বাহিরের থেকে লোক আসে ওইখানে আমাদের এখানে ক্রয় করত। বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কমিটি গঠন করেছি, বিভিন্ন দল গঠন করেছি। এখন আমাদের সারা রাত আমরা পাহারা দিচ্ছি। আমিও আছি, আমার ছেলে আছে, আমার স্বামী আছে, এলাকাবাসী প্রায় সবাই আছে, যে আমরা যেন আমাদের এই গ্রামটাকে মাদক মুক্ত করতে পারি। ৫ তারিখের পরে এখানে যে একটা উদ্যোগ নিয়েছি, বর্তমানে এই পুলিশ প্রশাসন আমাদেরকে হেল্প করতেছে, ডিসি প্রশাসন আমাদের হেল্প করতেছে। নিয়মিত অভিযানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রশাসনের। এই সামাজিক আন্দোলনের কারণে যে আপনারা যখনই সংবাদ পাবেন আমাদেরকে তথ্য দিবেন, আমরা ব্যবস্থা নেব। এরই প্রেক্ষিতে তারা আমাদেরকে তথ্য দিয়েছে এবং আমরা এখানে 5টি মোবাইল কোড করেছি এবং সেখানে বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। আমরা আমাদের এই পঞ্চগড় জেলাকে আমরা মাদক মুক্ত ঘোষণা করতে চাই। এরই অংশ হিসেবে ইতিমধ্যেই আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা মাদক বিরোধী কমিটি গঠন করেছি। এই কমিটিতে আমাদের ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে সাধারণ মানুষ রয়েছে, সাধারণ ছাত্র রয়েছে। মাদকের বিস্তার বন্ধে রাত জেগে পাহারা দিতে যুক্ত হয়েছেন এলাকাটির শতাধিক স্বেচ্ছাসেবী। ডিবিসি নিউজ ডেস্ক। আবহমান বাংলায় শীত মানেই পিঠা পার্বণ, আর সেই উৎসবে এবার ভোলায় যোগ হয়েছে নতুন মাত্রা। ৩০ রকম ভর্তা আর বাহারি পিঠা নিয়ে সাড়া ফেলেছেন ভোলার কাউসার ঢালি নামে এক পিঠা ব্যবসায়ী। তার পিঠা আর ভর্তা টানে শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসছেন। অন্যদিকে ঝালকাঠিতে পিঠা বিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছে নিম্ন আয়ের নারী ও পুরুষ। আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে, তাই পিঠা তৈরির সংস্কৃতি ধরে রাখতেই ভোলায় জমে উঠেছে পিঠা বেচা কেনা। শহরের ফুটপাত থেকে শুরু করে গ্রামেগঞ্জে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বিক্রির ধুম।
পিঠা বিক্রেতা কাউসার ঢালি কয়েক বছর আগেও 10 রকমের ভর্তা দিয়ে শুরু করেছিলেন পিঠা বিক্রি। এবার পিঠার সাথে 30 রকমের ভর্তা দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। সন্ধ্যা থেকেই তার দোকানে যেন চলে উৎসবের আমেজ। যে এখানে বিভিন্ন রকমের ভর্তার আইটেম আমরা দেখতে পাই এবং ওগুলো খুবই সুস্বাদু, যে কারণে আমরা বারবার এখানে আসি। অনেক সিরিয়াল দিয়ে পিঠা পাওয়া যায় না, ভর্তাটা খুব মজা। পিঠা ও ভর্তার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী নারী পুরুষ। কাউসার ঢালির 2 দোকানে প্রতিদিন 30 থেকে 32,000 টাকার পিঠা বিক্রি হয়। 60-15 ভর্তা আছে, 2 দোকানে আমি বেশি 20,000 বেচে, মানে 12,000-এর মতো, 12-13,000 ডেলি বেচে। তো 2 দোকানে 32-33,000 টাকা বেচা কিনা হয়, 1010 টাকা আমার লাভ থাকে ইনশাল্লাহ। শীতের আগমনী বার্তার সাথে সাথে ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকায়ও বসেছে পিঠার মেলা। সাজের পিঠা, চিতই, চটা আর ভাপা সহ নানা পিঠা তৈরি করছেন নারীরা। বিকাল থেকে রাত অবধি চলে বেচাকেনা। মৌসুমী পেশা হিসেবে পিঠা বিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছেন অনেক নারী। তাদের সহযোগিতা করছেন পুরুষরাও। আর যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বাড়িতে তৈরি করতে না পারলেও হিমেল ঠান্ডায় জমিয়ে পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে। বাসায় তো প্রত্যেকদিন পিঠা তৈরি করে না, পিঠার প্রতি অন্যরকম একটা টান থাকে, যার কারণে আমি আসি, খাই। বাসায় বানাইতে অনেক রিস্ক ঝামেলা, এই জন্য আর কি এখানে বানাই, এখানে বসে খাই। শীতের সিজন এটা বাড়তি আয়, আমার সংসারিতে ভালোই চলে। পিঠা বিক্রির সাথে জড়িতদের সহায়তা করার কথা জানিয়েছে বিসিক। এই উদ্যোক্তারা এই পিঠার সরবরাহ করে বা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। যদি এসব উদ্যোক্তারা বিসিকের সাথে যোগাযোগ করে তাহলে বিসিকের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। পিঠাপুলি বাংলার লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। সেই সাথে মৌসুমী এই পেশা চলে পুরো শীত জুড়ে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। ঝালকাঠির নলছিটিতে মুক্তিযোদ্ধা বাবাকে একটি কক্ষে 8 দিন ধরে তালাবদ্ধ করে রাখার পর উদ্ধার করেছে প্রশাসন। জোর করে জমিজমা লিখে নিতে মেয়েরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোশাররফ হোসেন তালুকদার। বুধবার রাতে কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে মোশাররফকে উদ্ধার করা হয়। পরে তিনি সাংবাদিকদের জানান, স্ত্রী মারা যাওয়ার পরে মেয়েদের অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন নলছিটিতে একটি বাসায়। গেল 19শে নভেম্বর তাকে ধরে এনে তালাবদ্ধ করে রেখে জোর করে জায়গা জমি দলিল করিয়ে মেয়ের অভিযোগ অস্বীকার করলেও 3 মেয়ের উল্টো অভিযোগ, বাবা মোশাররফ তাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পেয়ে ভুক্তভোগী মোশাররফকে উদ্ধার করা হয়েছে। মেয়েদের বিরুদ্ধে আটকে রাখার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মোশাররফ। তাকে বলা হয়েছে মেয়েরা যেন বঞ্চিত না হন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তা বোমা হামলার হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা FBI। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পের বেছে নেওয়া ক্যাবিনেট সদস্য ও প্রশাসনিক কর্তাদের মধ্যে বেশ কয়েকজনকে মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে বোমা হামলার হুমকি পান। এছাড়া পুলিশ বা জরুরি সেবাকর্মীদের পাঠিয়ে হেনস্থা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত এলিস স্টেফানিক হুমকির শিকার হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে, মনোনীতদের মধ্যে মোট 9 জন হুমকির সম্মুখীন হয়েছেন। তবে কারা কারা এই হুমকি পেয়েছেন বা কিভাবে তাদের হুমকি দেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি লেভিট। তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাময়ের ঐক্যতান শিরোনামে ঢাকার আলিয়াস ফ্রান্সেজে চলছে বাদ্যযন্ত্র প্রদর্শনী। ঐতিহ্যবাহী সব বাদ্যযন্ত্রের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী জাকির হোসেনের তৈরি বৈচিত্র্যময় সব বাদ্যযন্ত্র। আগামী 29শে নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। আবহমান বাংলার সাংস্কৃতিক পরম্পরাকে সমৃদ্ধ করে রেখেছে লোকজ শিল্পীদের তৈরি বৈচিত্র্যময় সব বাদ্যযন্ত্র। কালে কালে সুর ও ছন্দের প্রয়োজনে নানা ধরনের এসব বাদ্যযন্ত্র তৈরি করে গেছেন প্রান্তিক শিল্পীরা। শিল্পী জাকির হোসেন গানের পাশাপাশি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন বাদ্যযন্ত্র নির্মাণের কাজ, আর এতে ব্যবহার করেন কাঠ, বেত, বাঁশ, চামড়া। লক্ষ্য থাকে নতুন ধরনের শব্দ কম্পাঙ্ক সৃষ্টির।
এই প্রদর্শনীতে দর্শনার্থীদের প্রতিক্রিয়ায় মুগ্ধ শিল্পী জানান এগিয়ে যাওয়ার প্রত্যয়। একতার থেকেই ভালোবাসাটা শুরু, যে একতারের মধ্যে এত গভীরতা, স্বাদ মিটছে না আসলে। যেমন তার বেড়েই যাচ্ছে, শরদের মতো অতগুলো তার হচ্ছে না, বা রাবাবের মতো অতগুলো তার হচ্ছে না, কিন্তু আমাদের দোতারা স্বরাজের মধ্যেই যে কম্বিনেশনগুলো করা যায়, এগুলো প্রত্যেকটা যন্ত্র এক একটা কম্বিনেশন। এই আয়োজনে ঐতিহ্যবাহী সব বাদ্যযন্ত্র দেখার পাশাপাশি প্রতিদিন লোকসঙ্গীতের সুরধারায় অবগাহনের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। ফ্রান্স ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আদান প্রদানের লক্ষ্যে এমন আয়োজন চলবে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান আলিয়াস ফ্রসেস। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।